জনগণকে এ বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তারা। অভিযোগ করেন, প্রতিবেশী দেশের নীল নকশা বাস্তবায়নে সরকার ব্যস্ত। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে আবারও সরকারের কাছে আবেদন বিএনপি নেতাদের। রিপোর্ট মিজানুর রহমান সবুজের। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিভিন্ন বিষয়ে সরকার মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা নাকি পুরো সমুদ্রটাই জয় করে ফেলেছে। তাই যদি হবে তাহলে বাংলাদেশের যে ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো তারা ফিরে পেল না কেন? তাই যদি হবে তাহলে মিয়ানমার এত খুশি হয়ে উঠেছে কেন যে তারা এই রায় থেকে তারাও লাভবান হয়েছে? তাহলে মিয়ানমার যদি লাভবান হয় তাহলে বাংলাদেশ সেই ক্ষেত্রে কিভাবে লাভবান হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা পুরো সেই সমুদ্র সীমার যে কোর্ট আদালত যে রায় দিয়েছে সে রায়টা জনসমক্ষে প্রকাশ করা হোক। অন্যদিকে জাসাসের এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনও সমুদ্র সীমা জয়ে সরকারের অর্জন নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের কন্টিনেন্টাল স্লোপ মহীশোপান যে পর্যন্ত গিয়েছে সেটা আমাদের ভূমি, তার উপরে বঙ্গোপসাগর যতটুকু আছে সেটাই আমাদের সীমা। আজকে সেটা বিসর্জন দিয়ে এসে আজকে আপনারা এখানে আনন্দ করছেন। সমুদ্রে কি আপনারা বিসর্জন করে এসেছেন আর কি লাভ করেছেন সেটা অন্ধকারে রেখে আপনারা বিজয়ের মিছিল করে জনগণের দৃষ্টি আপনারা অন্যদিকে নিতে চান, জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখতে চান। সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যাকাণ্ড ধামাচাপা পড়ছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতু নির্মাণের বিষয়ে আবারও আগ্রহের কথা জানিয়েছে মালয়েশিয়া। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামালউদ্দিন সাবেরের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিদায়ী রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুদেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে অব্যাহত থাকবে। এর আগেও মালয়েশিয়া পদ্মা সেতু নির্মাণে আগ্রহের কথা জানালেও বাংলাদেশের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর মহাপরিচালক প্যাসকাল লামি। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবার আশ্বাস দেন মহাপরিচালক। বাংলাদেশের জন্য পণ্য ও বাজারের বৈচিত্র্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সফররত বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকাল ল্যামি। তার মতে, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এফবিসিসিআই আয়োজিত রিসেন্ট ডেভেলপমেন্টস ইন দি গ্লোবাল ইকোনমি অ্যান্ড দি রোল অফ ডব্লিউটিও বিষয়ক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক বলেন, 2011 সালের তুলনায় বিশ্ব বাজারে বাণিজ্য কমে যাবে, তাই আঞ্চলিক বাজারের প্রতি মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশের। ল্যামির মতে, আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হতে পারে বাংলাদেশ। গ্রামীণ ব্যাংকের উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকার এ পর্যন্ত কানাকড়ি দিয়েও সাহায্য করেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সফররত ডব্লিউটিওর মহাপরিচালক প্যাসকাল ল্যামির সঙ্গে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। ল্যামির সঙ্গে বৈঠকের সময় অর্থমন্ত্রী মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র অনেক কথা বললেও গ্রামীণ ব্যাংকের উন্নয়নের জন্য কিছুই করেনি। কথিত অবৈধ ব্যাংকিং এর জন্য ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট হাতে পেলেই তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ডক্টর ইউনূসকে অবমূল্যায়ন এবং অপমান করে সরকার সংকট বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আকবর আলী খান। তিনি সংঘাতের পথ পরিহার করে সমঝোতার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বজরুল আলম নাবিলের রিপোর্ট। গত বছরের 12 মে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরকারের ইচ্ছায় ইস্তফা দেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 জুলাই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় নতুন এমডি নিয়োগের লক্ষ্যে ডক্টর ইউনূসকে প্রদান করে 5 সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়। কিন্তু শুরু থেকেই প্রস্তাবিত কমিটির বিরোধিতা করে আসছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। উল্লেখ্য, বছর কয়েক আগে মোজাম্মেল হককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস। এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর শনিবার অর্থমন্ত্রীও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কমিটিকে নাকচ করেছেন। গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আকবর আলী খান বললেন, সরকার নোবেল বিজয়ী প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী চলতে না দিলে ভাঙন দেখা দিবে। সরকার গ্রামীণ ব্যাংকের বোর্ডের যে স্বাধীনতা সেটা স্বীকার করতে রাজি না। গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর কে হবে না হবে তার সার্চ কমিটি সম্বন্ধে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সরকার মনে করে যে গ্রামীণ ব্যাংক নিজে পরিচালনা করার উপযুক্ত,
তাহলে পরে তো গ্রামীণ ব্যাংকের বোর্ডই এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই মতানৈক্য গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনায় প্রতিফলিত হয়, তাহলে প্রতিষ্ঠানটিতে হয়তো দলাদলি দেখা দিতে পারে এবং প্রতিষ্ঠানটি অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে। ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ জিয়ে রেখে সরকার দেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। সরকার সংঘর্ষের পথ বেছে নিয়েছেন এবং ডক্টর ইউনূসও সংঘর্ষের পথে গিয়েছেন, কারণ তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল সেগুলি তিনি মাথা পেতে নিয়ে যদি সরে যেতেন, তাহলে সরকার দাবি করতেন যে তিনি দোষী। তিনি মাথা উঁচু করে সেগুলো না মেনে তার বিরুদ্ধাচরণ করেছেন, করার পরে সরকার তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এর একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া করা অত্যন্ত স্বাভাবিক। ডক্টর ইউনূসের বিষয়ে সরকারের মনোভাব পরিবর্তন না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছিলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন ডক্টর আকবর আলী খান। বদরুল আলম নাবিল, বাংলাভিশন, ঢাকা। শুধু শক্তিশালী আইন নয়, দুর্নীতিবাজদের বিচারে দীর্ঘশত্রুতা থেকে বের হওয়া না গেলে দুদক দন্তহীন বাঘী হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান। দুর্নীতি দমনে করণীয় নিয়েও সেমিনারে এ মন্তব্য করেছেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতি মামলা হলেই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দেওয়ার কারণে মামলা শেষ হতে অনেক সময় লাগে। এছাড়া দুদকের জনবল সহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। আর দুর্নীতি দূর করতে আইনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকারের উপর জোর দিয়েছেন রাজনীতিবিদ, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। সেমিনারে প্রধান অতিথি বিচারপতি হাবিবুর রহমান শক্তিশালী আইন পাশের মাধ্যমে সরকারকে এই দুর্নীতি দমনে অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন। যানজট নিরসনে নিজের সফলতা শূন্যের কোঠায় বলে স্বীকার করলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তবে সফলতার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। গতকাল দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজনীতিবিদদের সাংঘর্ষিক অবস্থান নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন মন্ত্রী। তবে সংসদে অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য উভয় দলকে দায়ী করেন তিনি। মিরপুর বিআরটিএ অফিসে তৃতীয়বারের মতো অভিযান চালান মন্ত্রী। এ সময় হাজারো অভিযোগ নিয়ে আসেন জনগণ। আবারও যোগাযোগ মন্ত্রী বিআরটিএর কর্মকর্তাদের সতর্ক করে দেন। এবার বিকন গ্রুপ বিশেষ সংবাদ। মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও ঐতিহ্য সংরক্ষণের নামে প্রভাবশালী মহল পুরান ঢাকার অনেকগুলো ভবন সংস্কার করতে দিচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। কয়েকশো বছরের পুরনো জরাজীর্ণ এসব ভবন যেকোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। ভবন সংস্কার বা নতুন ভবন তৈরিতে কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন বাসিন্দারা। লিটন খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। পুরান ঢাকার শাঁখারী বাজার, এখানেই একটি জরাজীর্ণ ভবনে ৩ সন্তান নিয়ে বসবাস করছেন গায়ত্রী দত্ত। বংশানুক্রমে তারা বাস করছেন কয়েকশো বছরের পুরনো এই বাড়িটিতে। তবে বাড়িটির বর্তমান অবস্থা খুবই নাজুক। ছাদ, বারান্দা সহ বিভিন্ন জায়গা ধসে পড়েছে। সবসময় একটি অজানা ভয় আর শঙ্কা তাড়া করে ফিরছে এই পরিবারটিকে, কখন যেন ভেঙে পড়ে বাড়িটি। তারপরও নিজ ভিটে আর মাটির টানে বাড়িটিতে পড়ে রয়েছেন তারা। বাড়িটি সংস্কার করতে চাইলেও একটি মহলের চাপে তা পারছেন না বলে অভিযোগ তাদের। বাচ্চা নিয়ে রাত্রে শুয়ে থাকি, হঠাৎ করে মনে হয় বাড়িটা কেঁপে উঠছে। এখন আমার স্বামী বাড়িটা উঠাতে চাচ্ছিল, তখন সরকার হেরিটেজ দিয়ে এটাকে বন্ধ করে রাখছে। বাতাস বা ঝড় আসলে বিল্ডিং কাঁপে, এজন্য আমার অনেক ভয় করে। শুধু এই বাড়ি নয়, পাশের অন্যান্য বাড়িরও প্রায় একই অবস্থা। এসব বাড়ির নিচে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে তাদের অভিযোগ একটি মহলের চাপে বাড়ি সংস্কার করতে পারছেন না। অনেক লোকই আসছে বলতেছে এটা হেরিটেজ বিল্ডিং, এটা ভাঙা যাবে না, এই সেই। আবার একদল যাদের ঠিক আছে, আবার আরেক দল আছে যারা বলতেছে ভেঙে ফেলেন, ভেঙে নতুন করে আপনারা নতুন ভাবে থাকেন। সেই সমস্যার মধ্যে আমরা আছি। আমাদের ছেলে মেয়ে আমরা খুব নিরাপত্তাহীনতা ভোগ করি। ভূমিকম্পের মতো থাকতে লাগবো, আমি কি করুন দেবো, কই যাবো। এদিকে বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ দিবসের অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক রাজধানীর প্রায় ৭২,০০০ ভবন ভূমিকম্প ঝুঁকিতে জানিয়ে বলেন, সম্ভাব্য ক্ষতি এড়াতে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। তবে বাস্তবে তার কতটা প্রতিফলন হচ্ছে তা নিয়ে প্রশ্ন পুরান ঢাকার এসব বাসিন্দাদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।
সংবাদে নিচ্ছি মিশন গ্রুপ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 10টি শিক্ষা বোর্ডের অধীনে 9,26,814 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে পরীক্ষার্থীদের সময়মতো প্রবেশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী সুস্পষ্ট জবাব দিতে পারেননি। এদিকে ঘন ঘন লোডশেডিং এর কারণে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ অভিভাবকদের। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার আশায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে দেখা গেছে অনেককে। গতবারের চেয়ে এবার 1,47,373 জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জুবায়ের হত্যার জের ধরে 4 মাস ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে অচলাবস্থা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। তবে উপাচার্য সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। ভিসি ও আন্দোলনরত শিক্ষকরা এখন মুখোমুখি অবস্থানে। শেফালী মিতুর তথ্য ও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ছাত্রলীগের অভ্যন্তরীণ আন্দোলনের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ গত 9 জানুয়ারি মারা যান। এরপর দিনই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় 6 দফা আন্দোলন শেষে শনিবার নতুন করে কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক সমাজ। পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে জনগণের সম্পদ। এটাকে ব্যয়বহুল করে ফেললে, এখানে নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলে সেটা সম্ভব হবে না। কাজেই এই পাবলিক বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি এবং আন্দোলন করব এবং করতে থাকব। তবে শিক্ষকদের আন্দোলনের পর রবিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন উপাচার্য ডক্টর শরীফ এনামুল কবির। তিনি বলেন, শিক্ষকদের অযৌক্তিক দাবি তিনি মেনে নিতে রাজি নন। এই বিশ্ববিদ্যালয়ে 12,000 ছাত্রছাত্রী আছে, তারা যদি বলে যে এই উপাচার্য উপযুক্ত নয়, আমি এখন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব। কিন্তু আমি এই 30 জন শিক্ষক আমাকে বলবে যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ করতে হবে, সেইটা আমি মেনে নিতে কখনো রাজি নই। শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের মুখোমুখি অবস্থানে অসহায় বোধ করছেন শিক্ষার্থীরা। তারা আশঙ্কা করছেন এ ধরনের কর্মসূচিতে ক্যাম্পাস আরো অচল হয়ে পড়লে বাধাগ্রস্ত হবে তাদের শিক্ষা জীবন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শব্দটাই যেন একটা বিভীষিকা হয়ে গেছে। স্টুডেন্ট হিসেবে চাইবো যে আমাদের ক্লাস পরীক্ষা হোক নিয়মিত। নিজ সন্তানের ক্যাম্পাসে এমন অচল অবস্থা দেখে চিন্তিত তাদের অভিভাবকরাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ভাইরাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অর্থ বাণিজ্য সংবাদ। এক কার্যদিবস বাদে ডিএসসিতে সাধারণ সূচক আবারও 5,000-এ উঠেছে। রোববার লেনদেনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। মাত্র 5 মিনিটে ডিএসসির সাধারণ সূচক বাড়ে 48 পয়েন্ট। আর সূচক বৃদ্ধির এ ধারা অব্যাহত ছিল প্রায় পুরো দিনই। দিন শেষে ডিএসসি সাধারণ সূচক 131 পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করেছে 5,122 পয়েন্টে। লেনদেন হয়েছে 813 লাখ টাকা। হাত বদল হওয়া 267টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে 233টিরই। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে